কিছুক্ষণ আগের খবর হচ্ছে সৌদি যুবরাজ সালমানের বিশেষ দূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু। পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি যুবরাজের বিশেষ দূতের বৈঠক শুরু হয়েছে, এই মর্মে টেলিভিশনের স্ক্রলে খবর প্রকাশিত হচ্ছে। সালমানের এই বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করবেন। বোঝা যাচ্ছে যে আগামী দিনে সৌদি আরব তার প্রস্তাবিত যে প্রতিরক্ষা জোট, যেটি ইতিমধ্যে অ্যানাউন্স করেছে, 13টি দেশ যোগ দিয়েছে সেই জোটের হয়তো আরো কার্যক্রম বাড়ানো, তার সাংগঠনিক কাঠামো ঠিক করা, সব মিলে একটা আলোচনা হবে। এই প্রক্রিয়াটা একদিকে ভালো, আর একদিকে একটা অশনি সংকেত বলবো। কারণ এর মধ্য দিয়ে কিন্তু একটা বিভাজন ঘটলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। এখানে যদি ইরান থাকতো এই জোটে তাহলে ঠিক ছিল, তাহলে এখন যে বিভাজনটা, সেই বিভাজনটা দূর হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। নিঃসন্দেহে এটা বলা যায় যে সৌদি আরবের নেতৃত্বে এই প্রতিরক্ষা জোটকে ভালো চোখে দেখছে না ইরান। ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, সৌদি আরবেরও সম্পর্ক আছে। আমরা একটা বিপদেই পড়ছি, কারণ সৌদি আরবে প্রায় 30-32 লক্ষ বাংলাদেশি কাজ করে। ইরানে মানে বলতে গেলে কোনো লোকই কাজ করে না। ইরানেই সংকট, অর্থনৈতিক সংকট। ইরানে শুধু কাজ করে তা না, সৌদি আরবের সাথে বাংলাদেশের জ্বালানি চুক্তি আছে, সেখান থেকে তেল আমরা পাই। ইরান থেকে আমরা তেল পাই, তেল পাওয়া সম্ভব, কিন্তু নিষেধাজ্ঞার কারণে সম্ভব না। কিন্তু তারপরেও মুসলিম দেশ হিসাবে আমাদের যেটা লক্ষ্য, যে সব দেশের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এখন যুদ্ধের কারণে বিভাজনটা ঘটছে। এখন মধ্যপ্রাচ্যে যেটা ঘটছে, সৌদি আরবে মার্কিন ঘাঁটি আছে, সেই ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যেখানে যেখানে মার্কিন ঘাঁটি, তারা বলছে যে আমরা আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছি। কিন্তু এর প্রভাবে যেহেতু ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, ওই দেশগুলোর মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এবং এটা নিঃসন্দেহে মানে বাংলাদেশে আমি আমেরিকার ঘাঁটি বানাই আর রাশিয়ার ঘাঁটি বানাই, যখন হামলা হয় সেই ঘাঁটিগুলোতে, তখন সেই দেশের উপর হামলা হয়। এইভাবেই বিবেচনা করা হয়। তো একই অবস্থা। সৌদি আরব যুদ্ধে পারদর্শী একটা দেশ না, কিন্তু তার মানে এই না যে তাদের কোনো যুদ্ধের ক্ষমতা নেই, সেটা না। তারা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে হামলা চালায়, এবং অতি সম্প্রতি সৌদি আরব এবং আমেরিকা মিলে ইরাকের যেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আছে তার বিরুদ্ধে তারা অপারেশন চালিয়েছে, এবং সেখানে 20-25 জন মারাও গেছে। এটা নিয়ে সম্পর্কটা আরো তিক্ততার পর্যায়ে গেছে। সম্প্রতি আবার উল্টো দিকও আছে, সেটা হলো যে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় পরিসরে হামলার একটা পরিকল্পনা করেছিল, যেটা সালমান আবার নিষেধ করায় বা বাধা দেয় অথবা অনুরোধ করায় ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনা স্থগিত করেছে। অর্থাৎ সৌদি আরব মনে করছে যে তারা এই যুদ্ধ এখনই শুরু হয়ে গেলে তাহলে সৌদি আরবের পক্ষে সামাল দেওয়া সম্ভব না। কারণ ইরান আরব দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে অত্যন্ত তুখোড় একটা দেশ, সামাল দেওয়া যাবে না, এবং পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। সৌদি আরবের তেল ক্ষেত্রগুলো লক্ষ্য করে হামলা চালাবে। তেল পরিবহনে যে সেই লোহিত সাগর, বাবেল মানদেব যেই বন্দরটা এখন হুতিরা নিয়ন্ত্রণ করছে, যেই কারণেই প্রতিরক্ষা জোট যে অন্তত লোহিত সাগরের এই বাবেল মানদেব বন্দরটা যাতে সেখান থেকে যাতে তেল পরিবহন হয়, সেটা সুরক্ষিত রাখার জন্যই এই জোট। কিন্তু আলটিমেটলি হুতিরা হচ্ছে আবার ইরান সমর্থিত, তাহলে ইরানের একটা যোগ আছে। এইরকম একটা প্রতিরক্ষা জোট করে হুতিদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ যদি শুরু করে, তাহলে আলটিমেটলি ইরানের সাথে বাংলাদেশের সম্পর্কটা শীতল হয়ে যাবে অথবা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে ইরান আর মনে করবে না বাংলাদেশ তার বন্ধু প্রতিম দেশ। এটাও বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, বিশেষ করে আরব দেশগুলোর প্রতিটা দেশের সাথে, যার সাথে ব্যবসা বাণিজ্য থাকুক আর না থাকুক, একটা ধর্মীয় আবেগ অনুভূতি যেখানে কাজ করে, সেখানে
বাংলাদেশ কোনোভাবেই মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন চায় না, কিন্তু পরিস্থিতি এখন এমন যে সেটা তো রক্ষা করা যাচ্ছে না। হয়তো সামগ্রিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে যে কিভাবে এই প্রতিরক্ষা জোটটা কোনো শক্তি প্রয়োগ না করে আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে পরিস্থিতি শান্ত রেখে, বিশেষ করে সবচেয়ে সংকটটা তৈরি করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই সবগুলো শক্তি যদি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারত, তাহলে কিন্তু আজকে এই বিভাজনটা আরব দেশগুলোর মধ্যে সংগঠিত হতো না।